আসসালামু আলাইকুম। বাংলাদেশের পরবর্তী ম্যাচ নিউজিল্যান্ডের সঙ্গে, এবং এই ম্যাচে বাংলাদেশের জন্য অসম্ভব কিন্তু কোনো কিছু না। উল্টো আমার কাছে মনে হয় যে এই কন্ডিশনে বাংলাদেশেরই ম্যাচ জেতাটা উচিত, বিশেষ করে নিউজিল্যান্ডের প্লেয়াররা এই টাইপের কন্ডিশনে কিন্তু খুব বেশি অভ্যস্ত না। আমরা একেবারে সময় ক্ষেপণ না করে নিউজিল্যান্ডের ব্যাটারদের যে দুর্বলতার জায়গাগুলো আছে সেগুলো নিয়ে যদি একটু আলোচনা করতে চাই, প্রথম আলোচনাটা করতে চাই তাদের ওপেনিং ব্যাটার সুজি বেটসকে নিয়ে। এবং সুজি বেটসের একটা খুব কমন প্রবলেমের জায়গা আছে, সেটা হচ্ছে বলটা যে সময়টায় পিচ করছে, পিচ করার পর ব্যাটার বরাবর আসছে, ফ্রন্ট লেগের ফরওয়ার্ড স্টেপিংটা তার কমপ্লিট হয় না ম্যাক্সিমাম নাম্বার অফ ওকেশনস। আমরা আরও কয়েকটা ছবি যদি দেখাই আপনাদেরকে তাহলে দেখবেন ইন্ডিয়ার সঙ্গে এই ম্যাচটাতেও খেয়াল করে দেখেন ফরওয়ার্ড স্টেপটা তার কিন্তু পরিপূর্ণভাবে হচ্ছে না বল যখন পিচ করেছে, অর্থাৎ ওয়েট ট্রান্সফারটা ঠিকঠাক মতো তিনি করতে পারছেন। আরেকটা ছবিতে যদি আমরা যাই, এখানেও খেয়াল করে দেখেন এই ছবিটাতেও কিন্তু তার একদম বল যখন পিচ করেছে তিনি কেবল ফরওয়ার্ড স্টেপিংয়ে গেছেন। আর কোনো ছবি কি আমাদের কাছে আছে? হ্যাঁ, আরও একটা ছবি আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে তার একটা কমন ভালনারেবিলিটির জায়গাটা যেটা হচ্ছে যে তিনি যখন বলটা পিচ করেছে শটে যাচ্ছেন, তার এই ফরওয়ার্ড স্টেপিং হতে হতে বলটা তার কাছে চলে আসছে। এবং এক্ষেত্রে দুইটা বিষয়, একটা হচ্ছে ইনকামিং বলগুলো যখন হচ্ছে তিনি পুরোপুরি স্টাক হয়ে যাচ্ছেন, আউটগোয়িং বল যখন যায় সেই সময় আলটিমেটলি আউটসাইড এজ ক্যারি করার একটা সম্ভাবনা তৈরি হয়। সো আমাদের শুরুতে মারুফ আক্তার আছেন, যদি আল্লাহর রহমতে তিনি খেলতে পারেন তাহলে তার প্রথম শিকারটা হয়তো বা সুজি বেটসই হবেন। কারণটা হচ্ছে এই ব্যাটারটার সবচেয়ে উল্লেখযোগ্য প্রবলেম যেটা আমরা দেখতে পাচ্ছি, ফরওয়ার্ড স্টেপিংটা কমপ্লিট হয় না। আর মারুফার বল যেভাবে ইনকামিং ভেতরে ঢুকে স্টেপিং কমপ্লিট হতে হতে শট খেলতে খেলতে ততক্ষণে বলটা তার কাছে চলে আসার সম্ভাবনাটাই বেশি। সো আমার কাছে মনে হয় যে একদম বেসিক মারুফা যে সেটআপে বোলিং করে থাকেন এই সেটআপটা বোলিং করলেই হয়। আরেকটা বিষয় সেটা হচ্ছে স্পিনার যদি ওপাশ থেকে নাহিদা যদি বোলিং করেন সেক্ষেত্রেও কিন্তু আরেকটা খুব উল্লেখযোগ্য বিষয়, সেটা হচ্ছে যদি ভেতরের দিকে ঢোকানো বল করেন, আর্মার ডেলিভারি করেন, ওই যে তার স্টেপিংটা কমপ্লিট হতে যেহেতু একটু দেরি হয়ে যায়, সো ফ্যাক্টর জায়গাটা হচ্ছে তিনি অনেক বেশি মাত্রা স্টাক হয়ে যাবেন। একটা সাজেশন আমার তরফ থেকে থাকবে, সেটা হচ্ছে এই ব্যাটারকে যত বেশি পারা যায় স্টাম্প করিডোরটা মেনটেন করে বোলিং করার জন্য। তাতে যে বিষয়টা ঘটবে সেটা হচ্ছে যে তিনি আলটিমেটলি স্টাক হয়ে যাওয়ার সম্ভাবনার জায়গাটা থাকবে অনেক বেশি মাত্রায়। পরবর্তী ব্যাটারের নাম জর্জিয়া প্রিমার, যিনিও এই দলটার একজন ওপেনিং ব্যাটার, এবং তার ক্ষেত্রে একটা কমন প্রবলেমের জায়গা হচ্ছে রানিং বিটুইন দ্য উইকেটস। তার 21 ওয়ান ডে ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে এখন পর্যন্ত 4বার তিনি রান আউটের শিকার হয়েছেন। সো আলটিমেটলি বাংলাদেশের ফিল্ডিং সাইডকে খুব বেশি মাত্রায় প্রোঅ্যাক্টিভ থাকতে হবে তার সামনে। আরেকটা খুব উল্লেখযোগ্য বিষয় সেটা হচ্ছে স্টাম্প করিডোরটা মেনটেন করে বোলিং করা। স্পিনার যদি বোলিং করতে আসে স্টাম্প করিডোরটা মেনটেন করে আপনি যত বেশি ডট বল তাকে করাবেন তত বেশি প্রেশার বিল্ড আপ হয়, এবং যখনই আপনি 2-3টা ডট বল করাবেন অ্যাক্রস দ্য লাইন শট খেলতে তিনি যান। অ্যাক্রস দ্য লাইন শট খেলার একটা প্রবণতা তার আছে, এবং এই যে অ্যাক্রস দ্য লাইন শট খেলার প্রবণতাটা থাকার কারণে প্রায়শই দেখা যায় হেড পজিশনটা ফল করে যায় এবং উইকেট টেকিং চান্সটা কিন্তু ক্রিয়েট হয়। ইভেন মারুফ আক্তার যদি থাকেন তার এগেনস্টে, তিনি যখন ব্যাটিং করবেন ওই সময়টা যদি মারুফ আক্তার থাকেন, এই জায়গাটায় একটা অনেক বড় অ্যাডভান্টেজ নেওয়ার সুযোগ কিন্তু তার কাছে রয়েছে। অর্থাৎ ইনকামিং বলগুলো ডেফিনেটলি 1-2টা এরপর যদি অ্যাক্রস দ্য লাইন তিনি শট খেলতে যান সেক্ষেত্রে কিন্তু তার একটা অনেক বড় ভালনারেবিলিটির জায়গাটা আছে। অ্যামেলিয়া কারকে নিয়ে কথা বলতে চাই। এই দলটার ওয়ান অফ দ্য মোস্ট প্রমিনেন্ট ব্যাটার্স। অ্যামেলিয়া কারের একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের জায়গাটা হচ্ছে ডাউন দ্য ট্র্যাক এগিয়ে এসে স্পিনকে নেগোশিয়েট করার জায়গাটা। অর্থাৎ তিনি স্পিন যখন নেগোশিয়েট করেন এটা একটা কমন বিষয়, সেটা হচ্ছে তিনি পায়ের ব্যবহারটা করবেনই, অর্থাৎ সামনের দিকে এগিয়ে আসবেনই। এবং এই জায়গাটা সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের জায়গাটা হচ্ছে স্টাম্প করিডোরটায় বলটা রেখে বাইরে বলটা বের করা, যেটা লেফট আর্ম অর্থোডক্স স্পিনারের স্টক ডেলিভারি। মেঘলা আছেন বাংলাদেশ দলে নাহিদা আছেন, সো এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। ইভেন ফাহিমার স্টক বলও কিন্তু বাইরে বের করে নিয়ে যাওয়া। সো স্পিনার এগেনস্টে তিনি পায়ের ব্যবহারটা করবেনই। তার ক্ষেত্রে উল্লেখযোগ্য দুইটা জায়গা, একটা হচ্ছে মিড অন মিড অফ, দুটাকেই ভেতরে এনে তাকে আপনি একটা চ্যালেঞ্জ জানাতে পারেন। আরেকটা বিষয়, তার এগেনস্টে আপনি একটু ডিফেন্সিভ থাকতে পারেন, লং অনটাকে বের করে দিয়ে মিড অফটাকে ভেতরে রেখে। পজিশন যেটাই থাকুক না কেন মিড অফটাকে ভেতরে রাখাটা আসলে খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, কারণ অফসাইডে একটু উইক জোন আছে এবং তিনি চাইবেন যেহেতু মিড অফটা ভেতরে মিড অফের উপর দিয়ে উড়িয়ে মারার জন্য, এবং যখনই তিনি মিড অফের উপর দিয়ে উড়িয়ে মারতে যান ম্যাক্সিমাম নাম্বার অফ ওকেশনস তাকে ডিসিভড হতে দেখা যায়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আরেকটা খুব উল্লেখযোগ্য জায়গা আছে, সেটা হচ্ছে অফ স্ট্যাম্পের বাইরে যদি তাকে বল করা হয় অনেক সময় তিনি চপটাউন হয়ে যান, একটু স্লো থ্রু দ্য ইয়ার, একটু স্লোইশ কাইন্ড অফ ডেলিভারি।
প্রায় তার চপটন হওয়ার একটা পসিবিলিটি থাকে। সো এই জায়গাটা একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা বাংলাদেশের বোলাররা কিন্তু ইউজ করতে পারে। সোফি ডিভাইন এই দলটার অন্যতম একজন প্রমিনেন্ট ব্যাটার। সোফি ডিভাইনের উইকনেসের জায়গাটা হচ্ছে লেফট আর্ম অর্থোডক্স স্পিনার, বাহাতি অর্থোডক্স স্পিনার, এবং এক্ষেত্রে যে বিষয়টা সবচাইতে উল্লেখযোগ্য সেটা হচ্ছে তাকে ফ্রন্ট ফুটে নিয়ে আসাটা, তাকে কাভার ড্রাইভ করতে বাধ্য করা। সো আলটিমেটলি লেফট আর্ম অর্থোডক্স স্পিনারের যেটা স্টক ডেলিভারিটা, যে এরকম কোনো একটা জায়গায় বল পিচ করলে ব্যাটার হয়তো বা সামনের দিকে এগিয়ে আসবেন এবং কাভার ড্রাইভ করতে যাবেন, বল বাইরে বেরিয়ে যাবে, এই জায়গাগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। বাংলাদেশের বোলারদের এর আগের দিন 30 ওভারের পরে যে প্রবলেমটা হয়েছিল সেটা হচ্ছে গুড লেন্থের এই জোনটাকে তারা খুব বেশি ব্যবহার করতে পারে নাই, হয় বল একেবারে সামনে, না হয় বল একেবারে পেছনে। সো এই জায়গাটা থেকে বেরিয়ে আসাটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এবং পুরো 50 ওভার পর্যন্ত যদি বোলিং করতে হয় তাহলে এই মোমেন্টামটা ধরে রাখাটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। ব্রুকি হ্যালিডে তার একটা খুব উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের জায়গা আমার কাছে মনে হয় এই টাইপের ব্যাটাররা হন কি গেম চেঞ্জার হয়ে যান। তার একটা খুব উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের জায়গাটা হচ্ছে সুইপ, স্লক সুইপ, রিভার্স সুইপ, এই টাইপের শট অনেক বেশি মাত্রায় খেলেন। সো এই টাইপের ব্যাটার যারা আলটিমেটলি সুইপ রিভার্স সুইপ খেলেন তারা অনেক বেশি মাত্রায় অনেক বেশি মাত্রায় প্রেডিক্টেবল। আপনি 2-3টা স্টাম্প করিডোরে রেখে যখন ডট বল করবেন, ফিল্ডারদেরকে বোলিং সাইডকে প্রিপেয়ার থাকতে হবে যে কোনো সময় সুইপ বা স্লক সুইপ বা রিভার্স সুইপ আসছে। সো ইউ হ্যাভ টু বি ভেরি মাচ প্রোঅ্যাক্টিভ, অর্থাৎ আপনাকে এই জায়গাটা প্রিপারেশনটা রাখতে হবে যে এই ব্যাটার সুইপে যাবেন। নেক্সট ব্যাটার ম্যাডি গ্রিন। এই ব্যাটারটার একটা কমন টেন্ডেন্সি আছে, ওয়েদার ফর দ্য পেস বোলার, ওয়েদার এগেনস্ট দ্য স্পিনার্স, সেটা হচ্ছে ভেতরে ঢোকা যে বলগুলো আছে, ভেতরে ঢোকা বলগুলোতে প্রায় তার টো পজিশনটা পয়েন্ট কিংবা কাভারের দিকে থাকে, হেড পজিশনটা ফল করে, অ্যাক্রস দ্য লাইন তিনি শট খেলতে যান। সো এই জায়গাটায় পেসারের ক্ষেত্রে তো আপনি বুঝতেই পারছেন যে ইনকামিং ডেলিভারিটা তার এগেনস্টে খুবই উপযোগী। স্পিনারের ক্ষেত্রে স্টাম্প করিডোরটা মেনটেন করে বোলিং করাটা, স্টাম্প করিডোরটা মেনটেন করলে একটা সময় না একটা সময় তার এই প্রবলেমটা, এই ভালনারেবিলিটিটা সবসময় দেখা যায়, সেটা হচ্ছে অ্যাক্রস দ্য লাইন তিনি শট খেলতে যান। ওভারঅল বাংলাদেশের স্পিনারদেরকে সত্যি কথা বলতে বা বাংলাদেশের বোলারদেরকে সত্যি কথা বলতে নিউজিল্যান্ডের এগেনস্টে ডট বলের দিকেই ফোকাসটা সবচেয়ে বেশি রাখতে হবে। ডট বল যত বেশি করতে পারবেন তত বেশি অপোনেন্টকে প্রেশারাইজড করা যাবে, এবং অপোনেন্ট যত বেশি প্রেশারাইজড হবেন তাদের কিন্তু অ্যাক্রস দ্য লাইন খেলার একটা প্রবণতা আছে। আমি যে কজন ব্যাটসম্যানের কথা বললাম, ব্যাটারের কথা বললাম, এই ব্যাটাররাই আলটিমেটলি নিউজিল্যান্ডের কিন্তু টোনটাকে সেট করে দেন। সো বাংলাদেশ যদি এই ম্যাচটায় ডমিনেট করতে চায় তাহলে অবশ্যই বোলিং ডিপার্টমেন্টকে তাদের বেস্ট আউট অফ বেস্ট পারফরমেন্সটা দিতে হবে। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় এরকম কন্ডিশনে নিউজিল্যান্ডের চাইতে বাংলাদেশ আপার সাইড। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।